হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ যে চ্যাপ্টার তোমাদের রয়েছে তার ফার্স্ট পার্ট অর্থাৎ পরিমাপ ও একক যে তোমাদের রয়েছে সেটা আজকে তোমাদেরকে আমি বোঝাবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে বলে দেবো। ঠিক আছে, অনেকেই দেখবে বইগুলো এখনও কেনোনি, চিন্তার কোনো বিষয় নয়, বইগুলো তোমরা কিনে নেবে। যে রাইটারের বই কেনো না কেন, টপিকগুলো প্রত্যেকটা বইয়ে সেম থাকবে, চ্যাপ্টারগুলো কিন্তু একই থাকবে আর এই প্রশ্নগুলোই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র লাইনগুলো ভাষাগুলো একটু এদিক ওদিক থাকবে, বাট পড়ার যে প্রশ্নগুলো সেগুলো সেম থাকবে। তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই, শুধুমাত্র প্রশ্ন ইম্পর্টেন্টগুলো খাতায় নোট করতে শুরু করে দাও। ওকে, তো দেখো প্রথমেই রয়েছে ভৌত রাশি কি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। পদার্থবিদ্যায় বহুল ব্যবহৃত এই ভৌত রাশিগুলো কী কী হচ্ছে? দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য, ক্ষমতা, চাপ ইত্যাদি। এগুলো সবই কিন্তু ভৌত রাশি। অর্থাৎ এখান থেকে কী বোঝা গেল? যেগুলো সব কিছু পরিমাপ করা যায়। পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই বলা হয় ভৌত রাশি, এক কথায় বলতে গেলে। ওকে, এই ভৌত রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। চলো, স্কেলার রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, এটাকে আন্ডারলাইন বা স্টার করে রাখো। কি না, যেসব ভৌত রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই সেই সকল রাশিকে বলছে স্কেলার রাশি। ট্রিপল স্টার, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্কেলার রাশি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে কোনগুলো স্কেলার রাশি? দেখো, ভর, শক্তি, কার্য, সময়, আয়তন ইত্যাদি হলো স্কেলার রাশি। সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে স্কেলার রাশির যোগ বিয়োগ করা হয়। ঠিক আছে, শুধু মনে রাখবে উদাহরণগুলো, ব্যাস তাহলেই হবে। আর সংজ্ঞাটা যে স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে, উল্টোটা। অর্থাৎ যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে এবং যে সকল রাশির যোগ এবং বা বিয়োগ সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে করা যায় না সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। বোঝা গেল? তাহলে ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে কি ডিফারেন্স পেলাম? স্কেলার রাশিতে মান আছে কিন্তু অভিমুখ নেই, কোনো অভিমুখ নেই। আবার বীজগণিতিক নিয়ম অনুযায়ী কি করা যায়? স্কেলার রাশিতে যে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু কখনো বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ করা যায় না। আর কি পেলাম? মান ও অভিমুখের মধ্যে দুটোই আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি, অবশ্যই তোমরা কিন্তু লিখতে পারবে এবং এই প্রশ্নটা ভালো করে নোট করে রাখো। পরীক্ষা যদি দিয়ে দেয় স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য কি, তাহলে তোমরা সুন্দরভাবে যেখানে এরকম চার্ট আকারে দেওয়া রয়েছে এটা কিন্তু লিখবে। ঠিক আছে, খাতা বের করে চটপট কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো লিখতে শুরু করে দাও। ঠিক আছে, যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশটও নিতে পারো। ওকে, যেটা তোমাদের সুবিধা হয়, লিখে নিতেও পারো, স্ক্রিনশট নিতে পারো, বা অথবা যাদের বই থাকবে তারা দাগিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এবার তোমাদের যে জায়গাটা বোঝার আছে সেটা হচ্ছে প্রাথমিক একক ও লব্ধ একক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রাথমিক একক ও লব্ধ একক কি, ভালো করে বুঝবে। বলছে দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটে রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের ওপর নির্ভরশীল না হয় এদেরকে মূল একক বা প্রাথমিক একক বলা হয়। আবার পড়ছি, দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের ওপর নির্ভরশীল নয় আর কি। তো সেই জন্য এদের বলা হচ্ছে মূল একক বা প্রাথমিক একক। তাহলে ভালোভাবে বললে কি বলা যাবে? যে সমস্ত রাশির একক অন্য রাশির ওপর নির্ভর করে না সেই সমস্ত রাশির এককগুলোকে বলা হয় প্রাথমিক একক বা মূল একক। ওকে, এই প্রাথমিক এককগুলোর সাহায্যে অন্য যে কোনো ভৌত রাশির একক গঠিত হলে তাদের বলা হয় লব্ধ একক। অর্থাৎ প্রাথমিক এককগুলোর সহায়তা নিয়ে যদি অন্য কোনো রাশির একক তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে লব্ধ একক। তাহলে লব্ধ একক কার দেখা যায়, কাদের, কোন কোন রাশির? সেটা হচ্ছে আয়তন, বেগ আর ত্বরণের। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আয়তন, বেগ ও ত্বরণের কি একক, প্রাথমিক একক নাকি লব্ধ একক, এরকম অপশন দিতে পারে। অথবা ঘুরিয়ে আসতে পারে লব্ধ একক দেখা যায় কোন কোন রাশির বা কোন রাশির, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তাই উদাহরণ সমেত এই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে করবে। উল্টো আসতে পারে প্রাথমিক একক দেখা যায় কোন রাশির, উদাহরণ দাও, তখন লিখতে হবে দৈর্ঘ্য কিংবা ভর কিংবা সময়। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো পরীক্ষা প্রশ্ন কীরকম দেবে এই অধ্যায় থেকে। ওকে, তারপর দেখো কি রয়েছে, একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। তাহলে একক ছাড়া কিন্তু কোনো রাশির পরিমাপ সম্ভব নয়, একক লাগবেই। শুধুমাত্র যে কোনো রাশির মান দিয়ে কোনো কিছু নির্ধারণ করা যায় না, অর্থাৎ মান দিয়ে কিন্তু হয় না, একটা একক কিন্তু লাগে। ওকে, যেমন কোনো কিছুর দাম যদি লেখো 10, 10-এর পরে কি লিখবে? টাকা। কোনো কিছুর ওজন যদি লেখো 20, 20-এর পাশে কি লিখবে?
20 কেজি বা 20 গ্রাম, তবে না সেই মানটা পুরো সম্পূর্ণ অর্থ হিসেবে বোঝাবে। তো ওটাই বলছে যে একক ছাড়া কিন্তু কোনো রাশির মান বার করা সম্ভব নয়। এবার তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এককবিহীন রাশি। তাহলে কি এককবিহীন রাশি আছে? দেখো, যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের এককবিহীন রাশি বলে। যেমন যেমন কি হতে পারে? যেমন হতে পারে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা, বাষ্প ঘনত্ব, প্রতিসরণ ইত্যাদি। এগুলো হচ্ছে এককবিহীন রাশি, অর্থাৎ যে সমস্ত ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত তাদের বলছে এককবিহীন রাশি। বোঝা গেল? যদি পরীক্ষা প্রশ্ন আসে এককবিহীন রাশি কাকে বলে, তখন তোমরা এইভাবে গুছিয়ে লিখবে। ওকে, তারপর দেখো এখানে বিভিন্ন রাশি দেওয়া রয়েছে, তাদের এককের নাম। এসআইতে অবশ্যই কিন্তু এটা মনে রাখবে, এটা হচ্ছে এসআইতে এককের নাম। তো রাশিতে একক দুটোতে বার করা হয়, একটা সিজিএস পদ্ধতিতে, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। দৈর্ঘ্যের কি মিটার, সংকেত হচ্ছে এম, ভরের কি কিলোগ্রাম, কেজি, সময়ের সেকেন্ড এস, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পেয়ার, তার সংকেত হচ্ছে এ। ওকে, তো রাশির সংকেত এককটা মনে রাখবে, এগুলো কিন্তু একবার করে পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের টেক্সট যে বই তোমরা কিনবে সেখানেও কিন্তু এগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলেও এটা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আয়তনের কি আছে, ঘনমিটার, সংকেত এম কিউব, তারপর বলের নিউটন, সংকেত এন, শক্তি ও কার্য এককের নাম জুল, সংকেত জে। এরকম করে কিন্তু পুরোটা পড়বে। ঠিক আছে, আমি আর বাকিটা পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা পুরোটা ভালো করে পড়বে, যে রাশি, তার একক এবং তার সংকেত। এটা কিন্তু অবশ্যই এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম। ওকে, লব্ধ একক এগুলো। একটু আগেই তোমাদেরকে আমি লব্ধ একক ও প্রাথমিক একক সম্পর্কে বলেছিলাম, তো এটা কিন্তু ভালো করে নোট করে রাখবে। এখানে দেখো রয়েছে বিভিন্ন মাপের একক। সেক্ষেত্রে বলা আছে যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, যেমন অণুর পরিমাণের ব্যাস বা অণু পরমাণুর ব্যাস, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অণু পরমাণুর ব্যাস, আলো তরঙ্গ দৈর্ঘ্য, অণুজীবদের ব্যাস ইত্যাদি পরিমাপ করা যায়। মানে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো পরিমাপ করার জন্য যে সমস্ত এককগুলো আর কি ব্যবহার করা হয় সেগুলো খুব ছোট একক। তো সেগুলোকে সাধারণত কি বলা হয়? মাইক্রন। ঠিক আছে, মাইক্রনের সাইনটা মনে রাখবে, ঠিক এরকম ইউ এর মতো দেখতে হয়। 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। ওকে, অ্যামস্ট্রং দেখো কি আছে, অ্যামস্ট্রংয়ের মাথায় দেখো একটা গোল পাড়া আছে। সাইনগুলো ভালো করে মনে রাখবে। এই যে সাইনগুলো অনেক সময় কিন্তু এই লেখাগুলোর নাম থাকবে না, তখন এরকম দেওয়া থাকবে, তখন তোমরা হয়তো অনেকে ভাববে যেগুলো কি, এগুলোর পুরো নাম কি, এটা তো নাম আছে নিশ্চয়ই একটা। তাই এটা তোমাদেরকে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে নোট করে রাখবে। এটা হচ্ছে অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং সমান কত? 1 ফার্মি মানে 1 এফ, তার পরিমাণটা। ন্যানোমিটারকে এনএম দিয়ে লেখা হয়। ঠিক আছে, তো ন্যানোমিটার সমান কত? তার পরিমাণ। এক্স একক অর্থাৎ 1 XU, এটার পরিমাণ কত? 10⁻13 এম। তো এই ইউনিটগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এক্স ইউনিট, এক্স ইউ এরকম করে লেখা থাকবে। ঠিক আছে, এক্স একক। একটা দেখো রয়েছে ফেমটোমিটার। ফেমটোমিটার সমান কি থাকবে? এফএম মানে হচ্ছে ফেমটোমিটার। ওকে, তারপর দেখো রয়েছে পিকোমিটারটাও ভালো করে মনে রাখবে। পিকোমিটার হচ্ছে 10⁻12 মিটার। এই ইউনিটগুলো দেখবে, এগুলো হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। যখন কোনো একক মাপা হয়, কোনো দৈর্ঘ্য মাপা হয়, তখন একক অনুসারে এই এককগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আর অতি বৃহৎ যখন হয়, এটা হচ্ছে অতি ক্ষুদ্র আকারে যখন মাপার জন্য এই এককগুলো। আর যখন অতি বৃহৎ কোনো দৈর্ঘ্য, অর্থাৎ অনেক দূরত্ব, বড় বড় দৈর্ঘ্যের, তখন সেটার ক্ষেত্রে কি হয়? অ্যাস্ট্রোনমিক্যাল একক বলা হয়। ঠিক আছে, যাকে বলা হয় AU। যেরকম ধরো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে কিন্তু এই AU দিয়ে আর কি এককে মানে মাপা হয়। AU সমান কত? মানে AU সমান 1.496 × 10⁻11 মিটার। ঠিক আছে, এগুলো ভালো করে নোট করে রাখবে, এগুলোই তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, ক্লাস 9-এ উঠে গেছো মানে এখন নম্বর পাওয়ার জন্য পড়বো তা কিন্তু আর নয়, মানে নেই, আর সময়টা কিন্তু আর নেই। এই জিনিস যত মাথায় রাখতে পারবে তত কিন্তু তোমাদের ভালো হবে। ঠিক আছে, তাই এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো রয়েছে আলোকবর্ষ। আলোকবর্ষটা কিন্তু অনেক দূরত্ব মাপার, মানে দূরের অনেক জিনিস দূরত্ব করার জন্য, অর্থাৎ মহাকাশে এটা ব্যবহার করা হয়। যেমন শূন্য মাধ্যমে 1 বছর সময় আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ, তাহলে কি বুঝতে পেরেছো? 1 আলোকবর্ষ মানে হচ্ছে আলোর দ্রুতি ইন্টু 1 বছর, অর্থাৎ 3 × 10⁸ ms⁻1। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তার সঙ্গে কি মাল্টিপল করা হচ্ছে, এটা পুরো মাল্টিপল করার পরে লাস্ট অ্যান্সার এসছে 9.46 ×
10^12 কিমি। ওকে, এই মেজারমেন্টগুলো কিন্তু ভালো করে পড়বে, এই পরিমাপটা, ঠিক আছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অতি বৃহৎ ক্ষেত্রে কি কি একক ব্যবহার করা যেতে পারে? দৈর্ঘ্য। অতি বৃহৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে যে সমস্ত একক, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক আর আলোকবর্ষ, ঠিক আছে। আর কি? অতি ক্ষুদ্র দৈর্ঘ্য হলে কি কি পেলাম? মাইক্রন, অ্যামস্ট্রং, ফার্মি, ফেমটোমিটার, এক্স একক, ন্যানোমিটার আর পিকোমিটার। ওকে, এরপর চলে এসো, দেখো রয়েছে পারসেক। এই পারসেকটা জেনে নাও। পারসেকটা কি বলা আছে? বলছে AU মানে একটু আগে আমরা পড়লাম অ্যাস্ট্রোনমিক্যাল একক, তাই তো? তাহলে 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, 1s মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বা পিসি বলা হয়। এই পারসেকটাও ভালো করে মুখস্থ করে নেবে। পিসি কি? 1 পারসেক সমান কত? এই মাপটাও মনে রাখবে। 3.08 × 10^16 মিটার ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। পারসেক কি? পারসেক হলো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক। ট্রিপল স্টার করে রাখো লাইনটিকে। এখানে এগুলো পড়ার মাধ্যমে তোমাদের দেখালাম ঠিকই, কিন্তু তোমরা একবার জাস্ট ভাবো যেখানে কতগুলো প্রশ্ন তৈরি হতো যদি আমি একটা একটা করে প্রশ্ন আকারে এগুলো বলতাম। তাহলে পারসেক কি? দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হলো পারসেক, মনে থাকবে। এখানে একটা জিনিস দেখো, হীরক ও অন্যান্য মূল্যবান রত্নের ভর, এগুলো কিন্তু ক্যারেট এককে প্রকাশ করা হয়। নিশ্চয়ই তোমরা জানো, সোনা যখন কেউ কোনো জিনিস বানায় সোনার, তখন বলে এটা 22 ক্যারেটের, এটা 18 ক্যারেটের। তো ক্যারেট হচ্ছে এই সমস্ত মূল্যবান রত্নগুলোকে এই ক্যারেট এককে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা মানে মনে রাখবে। এরপর চলে এসো মাত্রা। ট্রিপল স্টার। মাত্রা কি? বলছে কোনো ভৌত রাশির এককে মূল এককগুলো যে ঘাতে উন্নীত থাকে তাকে বলে ওই রাশিটির মাত্রা। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে LT⁻²। সেটা কিভাবে এসছে? দেখো, ত্বরণের মাত্রা মানে হচ্ছে বেগের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করেছে, তারপর এটা এসছে। ওকে, LT⁻², অর্থাৎ বেগের মাত্রা হচ্ছে LT⁻⁻1, সময়ের মাত্রা হচ্ছে T, সেটা যদি ভাগ করা হয় আসবে কি? LT⁻²। এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে যে ত্বরণের মাত্রা কি। অর্থাৎ বলা যেতে পারে এককগুলো তো অনেক নামের, তো সেই নামগুলো তো সবসময় লিখে তো মনে রাখা সম্ভব নয়, তখন মাত্রা ব্যবহার করে মনে রাখতে হয়, ঠিক আছে, সেই জন্য এই মাত্রাগুলো মানে ব্যবহার হয়। যেরকম এখানে দেখো রয়েছে ত্বরণের মাত্রা কি? দেখো, ত্বরণের মাত্রা হচ্ছে বেগের মাত্রা ভাজিত সময়ের মাত্রা। এরকম করে তো লেখা যায় না সব সময়, তাই সেটাকে কি করেছে? একটা মাত্রা দিয়ে লেখার চেষ্টা করেছে। দেখো, বেগের মাত্রা তো LT⁻⁻1 আর সময়ের মাত্রা হচ্ছে T। যদি ভাগ করা হয় তাহলে কি মানে দাঁড়ালো, টি এর ওপরে কি আছে? পাওয়ার তো -1 আছে, সেটা ওপরে কি হয়ে গেল কি? LT⁻²। বুঝেছো? তারপর দেখো, মাত্রাহীন ভৌত রাশি কি? যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের বলছে মাত্রাহীন ভৌত রাশি। মনে রাখবে, মাত্রাহীন ভৌত রাশি কি? এখানে দেখো, খুব সুন্দর করে একটা চার্টের মধ্যে তাদের মাত্রাটা দিয়ে দেওয়া আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে, মুখস্থ করে নেবে। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, ছড়ন, দূরত্ব, এদের মাত্রা হচ্ছে L। ভরের মাত্রা হচ্ছে M, সময়ের মাত্রা হচ্ছে T, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², আয়তনের মাত্রা হচ্ছে L³ বা গতিবেগের মাত্রা হচ্ছে LT⁻⁻1। এগুলো কিন্তু মনে রাখবে। আর এটা কীভাবে এলো? দূরত্ব বাই সময় দিয়ে, ঠিক আছে। ঘনত্বের মাত্রা কি? ভর বাই আয়তন, তার মাত্রা হচ্ছে mL⁻³ ত্বরণের মাত্রা বেগের পরিবর্তন বাই সময়, তো বেগের পরিবর্তনের যে মাত্রা রয়েছে তার বাই সময়ের মাত্রা লিখলে এটাই কিন্তু আসবে। তাই এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি পারো একবার খাতায় নোট করে রাখতে বা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিও। অবশ্যই কিন্তু খাতায় এটা লিখে নিও, ঠিক আছে, কার কি মাত্রা। আমি আস্তে আস্তে পেজটাকে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থেকে এই মাত্রাটা নোট করে রেখো, ঠিক আছে। পরে কিন্তু মাত্রা ভীষণ জানতে চায়। তো এই চ্যাপ্টার থেকে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য বা ইম্পর্টেন্ট যে পড়াগুলো, সেটা ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি প্রশ্নগুলো এখানে আর দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি প্রশ্ন তো দিয়ে দেবো এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, কেমন বুঝলে সেটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও যত পারো, ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই এবং ভালো করে পড়ো সবাই।